দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই রেস্টো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথার কারণ ও প্রতিকার। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার ASM হাসান আলী মাসুম, সহযোগী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু অনেক মানুষের মধ্যে এবং ছোট বড় আমরা বলবো পুরুষ মহিলা সকলের মধ্যে কিন্তু মাথা ব্যথা দিন দিন বেড়েই চলেছে। এই মাথা ব্যথাগুলো কেন হয়, তার কারণ কি, প্রতিকার কি, এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার ASM হাসান আলী মাসুম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, প্রথমে আসলে আমি জানতে চাইছি, আসলে মাথা ব্যথা তো অনেকেরই হয়, প্রায় সময় দিনের কোনো না কোনো সময় বা জীবনে কোনো দিনে মাথা ব্যথা হয়নি এরকম মানুষ তো আসলে খুবই দুষ্কর। মাথা ব্যথা কেন হয়? আসলে মাথা ব্যথা আমরা যেটা বুঝি যে মাথার চারিদিকে ব্যথা, এবং আমরা যদি বলি সামনে অরবিটাল ক্যাভিটি এবং পিছনে অক্সিপুট, যেটা হচ্ছে যে অর্থাৎ সামনের এই যে চোখের পেছনের থেকে একদম পেছনের অংশ পর্যন্ত, জি, এই এরিয়ার মধ্যে যে ব্যথা, এইটাকে আমরা মাথা ব্যথা বলি। মাথা ব্যথা সাধারণত দুই কারণে হয়, একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। আমাদের কাছে যখনই কোনো পেশেন্ট মাথা ব্যথা নিয়ে আসে তখন আমাদেরকে প্রথমে সেকেন্ডারি হেডেকটা এক্সক্লুড করা লাগে, কেননা সেকেন্ডারি হেডেকটা ডেঞ্জারাস। কিছু কিছু সেকেন্ডারি হেডেকের অথবা কোনো কারণের মাধ্যমে প্যাথোলজি, যেটাকে আমরা কোনো ডিজিজের কারণে হচ্ছে, জি, এগুলি কি কি কারণে হতে যদি প্রাইমারি হেডেক, যেটা প্রাইমারি হেডেক হতে পারে কমন যে কজ, সবচেয়ে কমন কজ হচ্ছে টেনশন টাইপ হেডেক, এরপরে মাইগ্রেন টাইপের হেডেক, এছাড়াও যেটা আছে ক্লাস্টার হেডেক, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এবং সেকেন্ডারি হেডেকের যে কজগুলো, সেকেন্ডারি হেডেকের কজগুলো মাথার চারিদিকে যে আমাদের অর্গান আছে, যেমন চোখের ক্ষেত্রে চোখের প্রেশার যদি বেড়ে যায়, নাকের পাশে প্যারানেজাল সাইনাস আছে, এই সাইনাসগুলোর প্রদাহের কারণে যেটাকে আমরা সাইনোসাইটিস বলি। এছাড়া ব্রেনের সমস্যার কারণে ব্রেনের ইনফেকশন হতে পারে, ব্রেনের টিউমার হতে পারে, অথবা ব্রেনের অ্যাবসেস হতে পারে, ব্রেনের স্ট্রোক হতে পারে। সাধারণত এই কজগুলো আমরা সেকেন্ডারি হেডেক। মাথা ব্যথা যেটা বলছি সেটা তো আসলে নিজে কোনো রোগ না, অনেকগুলো রোগের আসলে লক্ষণ। মাথা ব্যথা হলে অনেকে একেবারে সাধারণভাবে নেয়, কিন্তু কিছু মানুষ রয়েছে খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন যে মাথায় কিছু হয়ে গেল কিনা। আপনি কথা প্রসঙ্গে বলেছিলেন টিউমারের কথা বা মাথায় কোনো সমস্যার কথা। টিউমার যদি হয়, একটা প্রাথমিকভাবে কি বোঝা সম্ভব না আমার বোধহয় মাথা ব্যথাটা সাধারণ মাথা ব্যথা না, এটা বোধহয় কোনো টিউমার বা কিছু হয়েছে, আমার দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত? জি, মাথা ব্যথার টিউমার বোঝা সম্ভব। যদি কারো মাথায় টিউমার হয়, সেক্ষেত্রে হয় কি যে আস্তে আস্তে পেশেন্টের যে ব্রেইনের যে ফাংশন, যে কোনো ফাংশন লস হতে থাকে। যেমন তার ধীরে ধীরে যে কোনো লিম্ব উইকনেস হতে পারে, হাত পা দুর্বল হতে পারে, অথবা দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যেতে পারে, কথা বলার প্রবলেম হতে পারে। এইরকম এটা নির্ভর করবে ব্রেন টিউমারটা কোথায় হয়েছে এটার উপরে। তারা আপনি বলতে যাচ্ছে সাধারণভাবে যে আমাদের মাথা ব্যথা হয়, অনেকেরই হয়, মাথা ব্যথা হয়, আবার 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা পর আবার স্বাভাবিক, সেই সব কিছু আগের মতোই করছে। সেসব ক্ষেত্রে যে একেবারে হবে না তা না, কিন্তু অতটা আসলে তার টিউমার হওয়ার প্রবণতা বা সম্ভাবনাটা কিছুটা কম। হ্যাঁ, কিছুটা কম। সেক্ষেত্রে এইরকম পেশেন্টের সাধারণত প্রাইমারি হেডেক হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, ডিজিজের কথা যেগুলো বললেন যে মাথা ব্যথা হলে তো আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে, তারপর আপনারা বুঝবেন যে আসলে মাথা ব্যথাটা কেন হচ্ছে। কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে যারা স্ক্রিনে থাকছেন, একটা ছোট বাচ্চা হতে পারে, বড় হতে পারে, কখনো হয়তো শখের বসে কেউ হয়তো টিভি দেখছেন বা ইন্টারনেটে থাকছেন, আবার কারো এটা শখ না, ধরেন এই যে টেলিভিশন স্টেশনে বা যারা আইটির কাজ করছেন, তাদের কাছে তো অনেকক্ষণ ধরে স্ক্রিনের সামনে থাকতে হয়, তাদের ক্ষেত্রেও কি মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা? তাদের ক্ষেত্রে মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং তাদের মাইগ্রেন হেডেক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কেননা মাইগ্রেন হেডেক তখনই আমরা মনে করি যখন কারো মাথা ব্যথার সাথে যে লাইট বা শব্দে খারাপ লাগে। জি, এই ধরনের যারা মাথা ব্যথা হয় তাদের আসলে না হওয়ার জন্য কি কি করণীয়, বা এমন কোনো নিয়ম রয়েছে না এতক্ষণ আপনি দেখবেন বা এতক্ষণ রেস্ট নেবেন বা কিছু করবেন? সেক্ষেত্রে আমরা যেটা বলি যে কারণগুলোর জন্য মাথা ব্যথা হয় ওই কারণগুলো অ্যাভয়েড করা। আর সেক্ষেত্রে আর যদি একান্তই অ্যাভয়েড করা না যায়,
আমাদের কিছু মেডিকেশন আছে, কিছু আছে যে অ্যাবর্টিভ মেডিকেশন, যে যখন মাথা ব্যথা হবে তখন আমরা ইউজ করতে পারি, আর কিছু আছে প্রোফাইলেকটিক মেডিকেশন। এর অর্থ মাথা ব্যথাটা যেন না উঠে বা উঠলেও অনেক পরে উঠে। আচ্ছা, এই যে মাইগ্রেনের কথা বললেন, তাহলে মাইগ্রেনের ব্যথাটা আসলে কি বা কোন সময় এই টাইপটা কীরকম এই মাথা ব্যথাটার? মাইগ্রেনের ব্যথা ইউজুয়ালি হয় কি যে সিভিয়ার পেন হয়, যে খুবই প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং এই মাথা ব্যথার সাথে বমি বমি ভাব হতে পারে, কারো কারো বমি হয়ে যায় এবং এই পেশেন্ট ম্যাক্সিমাম পেশেন্টই বলে যে আমার আলোতে যেতে পারি না, রোদ্রে যেতে পারি না, আমি কোনো শব্দের মধ্যে যেতে পারি না। এইগুলো হচ্ছে ফিচার। এবং সাধারণত এই মাথার কোন একটা নির্দিষ্ট অংশ হবে এমন কিছু হয়? এইগুলো সাধারণত এক সাইডে হয়, যে কোনো এক সাইডে হয়। আচ্ছা, আর এই যে মাথা ব্যথা বললেন, মাইগ্রেনের কথা বললেন, মাইগ্রেনের কিছু কিছু নিয়ম মেনে চললে বা কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টর এগুলি যদি থেকে আমরা অ্যাভয়েড করি তাহলে হয়তো এগুলি থেকে মুক্ত থাকতে পারবো। মাইগ্রেনের কি কি নিয়ম মেনে চলতে হবে এই সব বিষয় নিয়ে আলাপ করব একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অনকল প্রেসিডেন্ট বাই এস্ট্রো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথার কারণ ও প্রতিকার, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ASM হাসান আলী মাসুম। আমরা বিরতির আগে আসলে বলছিলাম মাইগ্রেন নিয়ে, আমরা মনে হয় অনেকেই এই সমস্যায় ভুগছেন। মাইগ্রেন কি কি নিয়ম মেনে চললে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বা মাইগ্রেনের হওয়ার সম্ভাবনা না বলে মাইগ্রেনের ব্যথাটা কমার একটু সম্ভাবনা থাকে? যে মাইগ্রেন ব্যথা কমার জন্য আমাদের যে ট্রিগার ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন রোদ্রে যাওয়া যাবে না, রোদ্রে গেলেও ছাতা ইউজ করতে হবে, শব্দের মধ্যে যাওয়া যাবে না, বা এটা ওই সময় যতটা অ্যাভয়েড করা যায় তার অতিরিক্ত চা, কফি, যেগুলো ট্রিগার ফ্যাক্টর, চকলেট, কিছু কিছু চকলেট আছে যে মাইগ্রেন ট্রিগার করে, এই ট্রিগার ফ্যাক্টরগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তারপর অতিরিক্ত স্ট্রেসও মাইগ্রেনের জন্য একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর, আমাদেরকে স্ট্রেস রিলিভ করারও চেষ্টা করতে হবে। আচ্ছা, এই মাইগ্রেন যাদের হয় এটা কি সারা জীবন ধরে মাইগ্রেন থাকে? হ্যাঁ, মাইগ্রেন কারো ইউজুয়ালি মাইগ্রেন ভালো হয় না, কারো কারো ক্ষেত্রে এমনিতেই ভালো হয়ে যেতে পারে, একটা বয়সের পর ভালো হয়ে যেতে পারে, কিন্তু এইটা আমরা বলতে পারবো না কখন ভালো হয়ে যাবে বা আদৌ ভালো হবে কিনা। আচ্ছা, এই যে এগুলো তো নিয়ম মানার পরে কি কি কোনো ওষুধ রয়েছে যেগুলি দীর্ঘদিন খেলে মাইগ্রেন থেকে অনেকটাই মুক্ত থাকা যায়? জি, আমাদের অনেক মেডিকেশন আছে আমরা ইউজ করে থাকি। যে কিছু মেডিকেশন আছে আমরা যে যখন মাইগ্রেন হয় তখন আমরা ইউজ করি, কিছু আছে প্রতিরোধ করার জন্য। তো কমনলি আমরা যে যখন যে অ্যাবর্টিভ ট্রিটমেন্ট, মানে যখন মাইগ্রেন হয়, মাইগ্রেন অ্যাটাক থেকে বাঁচার জন্য আমরা সাধারণত ট্রিপটান গ্রুপের ড্রাগ ইউজ করে থাকি, অথবা NSAID, সিম্পল প্যারাসিটামল, অথবা যে অন্য ইন্ডোমেথাসিন, ন্যাপ্রোকজেন, টলফেনামিক অ্যাসিড, এইগুলো আমরা ব্যবহার করে থাকি। আর না হওয়ার জন্য আমরা সাধারণত অ্যামিট্রিপটাইলিন, নরটিপটাইলিন, যেটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, এইগুলো ইউজ করি। প্রোপানোলোল, ফ্লুনারিজিন কোনো কোনো ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। এছাড়াও কিছু অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ আছে, যেমন টপিরামেট, সোডিয়াম ভ্যালপ্রয়েড, এইগুলোও আমরা ইউজ করতে পারি। তবে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সবগুলো ড্রাগেরই সাইড ইফেক্ট আছে। যখনই আমরা ইউজ করব, যে পেশেন্টের কোমরবিড কন্ডিশনগুলো দেখব, পেশেন্টের সেক্স দেখব, এইটা আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে এগুলি দেখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন মাথা ব্যথাটা হয় তখন অসহ্য ব্যথা হয়, ওই সময় তারা ওষুধপত্র নেন। কিন্তু এর আগে যে আপনি বললেন ট্রিগারিং ফ্যাক্টর, সেই নিয়মগুলি মেনে চললে এবং যে ওষুধগুলো দীর্ঘদিন ধরে খেতে হবে, সেই ওষুধগুলো দেখা যাচ্ছে অনেকে দীর্ঘদিন ধরে খায় না, কয়েকদিন খেয়ে মাথা ব্যথা যখন ভালো থাকে তখন খায় না। কিন্তু এই দুটোর যদি কম্বিনেশন করা, অনেক রোগীরা দেখা যায় যে না, দীর্ঘদিন ধরে তার মাথা ব্যথার প্রবণতাটা কমে যায়। সুতরাং আমরা দর্শকদের অনুরোধ করতে পারি যে নিয়মগুলো মেনে চলা, আর আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা প্রতিরোধী যে ওষুধগুলো দিয়ে থাকেন সেগুলো যদি একটু মেনে চলে, আমার মনে হয় এই মাথা ব্যথাটা হওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যাবে। জি জি। আরেকটা মাথা ব্যথার তো অনেক জটিল জটিল কারণ রয়েছে। আপনি টিউমারের কথা বললেন, স্ট্রোকের কথা বললেন, হাইপার টেনশন কথা বললেন, কিন্তু আমরা মাইগ্রেনের পরে আরেকটা দেখা যাচ্ছে সাইনোসাইটিস। এই কারণে কিন্তু অনেকের মাথা ব্যথা করে। এই সাইনোসাইটিসের মাথা ব্যথা কোনো নির্দিষ্ট এরিয়া রয়েছে যে এই যে মাথার এই জায়গাটাই বেশি হবে, বা সাথে সাথে এই লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা সাইনোসাইটিস? সাইনোসাইটিসের নির্দিষ্ট এরিয়া আছে, যেমন আমাদের চোখের উপরে, কপালে হতে পারে, বা নাকের দুই পাশে হতে পারে। এবং সাইনোসাইটিসের ব্যথার একেবারে ক্লাসিক্যাল যে ফিচার, যে পেশেন্ট বলে যে আমি যখন মাথা ঝুঁকে কাজ করি তখন এই ব্যথাটা বাড়ে,
ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে আমি যখন নামাজ পড়ি, রুকুতে যাই, সিজদাতে যাই, তখন আমি ঠিক থাকতে পারি না, প্রচণ্ড ব্যথা হয়। এটা হচ্ছে সাইনোসাইটিসে। তখন আমরা বুঝতে পারি যে পসিবলি ওই পেশেন্ট সাইনোসাইটিসে ভুগছে। এই সাইনোসাইটিসের যে ব্যথা, সেগুলোর তো কিছু নিয়ম নিশ্চয় রয়েছে। একটু যদি আমাদের দর্শকদের বলেন যে তাদের ক্ষেত্রে কি কি নিয়মগুলো আসলে মেনে চলতে হবে? হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই যে কোল্ড, অ্যালার্জি এইগুলো বা ধুলাবালি এইগুলো থেকে এড়াই চলতে হবে আমাদেরকে। আচ্ছা, এগুলি যদি এড়াই চলে, ধুলাবালি, আপনি বললেন ঠান্ডা, ঠান্ডা অনেক সময় হয় যে তারা আইসক্রিম খায় বা ফ্রিজের পানি, এগুলি খেলে দেখা যায় এই ব্যথাগুলো বেশি বাড়তে পারে। এই যে আমি বললাম সাইনোসাইটিস কিংবা মাইগ্রেন, এগুলি কি বংশগত, যে মা বাবার হলে বাচ্চার হবে? বা না, সাইনোসাইটিস বংশগত না, কিন্তু মাইগ্রেন বংশগত হতে পারে। আচ্ছা, যাদের মা বাবা থাকে তাদের সন্তানদেরও? সব ক্ষেত্রে যে হবে তা না, তবে হতে পারে। আচ্ছা, কিছু কিছু মাইগ্রেন বংশগত। এইগুলো যে মাইগ্রেনের বা আমরা বলছি যে সাইনোসাইটিস, এগুলো নির্ণয়ের কি কোনো পরীক্ষা রয়েছে যে এগুলো এই পরীক্ষা করলে এগুলো বোঝা সম্ভব? মাইগ্রেনের ডায়াগনোসিসের জন্য কোনো পরীক্ষা নাই, এটা আমরা রোগীর সাইন সিমটম দেখেই আমাদেরকে বুঝতে হয়। কিন্তু সাইনোসাইটিসের জন্য আমরা এক্স-রে করতে পারি, এক্স-রে পিএনএস, অথবা সিটি স্ক্যান করতে পারি। সেক্ষেত্রে আমরা পুরোপুরি সাইনোসাইটিস কনফার্ম করতে পারি যে। আচ্ছা, তাহলে এগুলোর আসলে এই সাইনোসাইটিসের ক্ষেত্রে চিকিৎসা কি? সাইনোসাইটিসের ক্ষেত্রে সাধারণত আমরা অনেক কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করি, নেজাল ডিকনজেস্ট্যান্ট ইউজ করি, অ্যান্টিহিস্টামিন ইউজ করি, এগুলো সাধারণত ইউজ করে থাকি। এই অর্থাৎ এই যে ইয়াগুলো বললেন, এগুলো ব্যবহার করলে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সাইনোসাইটিস ভালো হয়ে যায়। আরেকটা বিষয় রয়েছে যে হাইপারটেনশন যাদের রয়েছে, যে উচ্চ রক্তচাপ, তাদের ক্ষেত্রে আসলে মাথা ব্যথা হতে পারে। উচ্চ রক্তচাপ রোগীদের মাথা ব্যথা আসলে তাদের কিভাবে আমরা বুঝবো বা তার প্রতিকারের উপায় কি, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই এরিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথার কারণ ও প্রতিকার। আমরা বিরতির আগে আমরা বলছিলাম যে অনেকের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের যারা রোগী, তাদের ক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। এদের ক্ষেত্রে আসলে কি করণীয় বা কিভাবে আসলে বোঝা যাবে? যে আমরা আসলে অনেক মাথা ব্যথার রোগী পাই, যেটা প্রাইমারি, সেকেন্ডারি হেডেক, প্রথমে আমরা বলছিলাম অনুষ্ঠানের প্রথম দিকে, আমরা হাইপারটেনশন পাই, এবং সেক্ষেত্রে আমাদেরকে হাইপারটেনশনের ট্রিটমেন্ট করতে হবে। হাইপারটেনশন যেসব নিয়ম বা ট্রিটমেন্ট, এগুলো করলে কি সেই মাথা ব্যথাটাই চলে যাবে, না মাথা ব্যথার জন্য আবার বাড়তি কিছু করার? না, যদি আমরা ব্লাড প্রেশারটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে পারি, তাহলে মাথা ব্যথা চলে যাবে। এইখানে আমাদেরকে দেখতে হবে যে আমরা অন্য কোনো এই ব্লাড প্রেশার, হাইপারটেনশনের সাথে অন্য কোনো মাথা ব্যথার কজ আছে কিনা। আচ্ছা, এবং মাথা ব্যথার ট্রিটমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা অনেক পেশেন্ট পাই যে একাধিক কারণ নিয়ে আসে, আমাদেরকে প্রত্যেক কারণ অ্যাড্রেস করতে হবে। এবং আমরা অনেক পেশেন্ট পেয়েছি যে 4টা কজ, যে একই পেশেন্ট টেনশন হেডেক আছে, মাইগ্রেন হেডেক আছে, ওই পেশেন্টের সাইনোসাইটিস আছে এবং হাইপারটেনশন আছে। আমরা যদি যে কোনো একটা ট্রিটমেন্ট দিই কিন্তু অন্য 3টা ট্রিটমেন্ট না দিই, তাহলে কিন্তু পেশেন্ট মাথা ব্যথা ভালো হবে না। সুতরাং আসলে আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে গেলে আপনার কারণটা নির্ণয় করতে হবে। মাথা ব্যথা হলেই যে সবসময় আমরা বলি যে দোকান থেকে একটা প্যারাসিটামল যেটা ওষুধ খেয়ে গেলাম, এরপর বসে থাকলে, কিন্তু কারণ যদি না থাকে, অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে থাকলে অন্য অনেক কিছু জটিলতা হতে পারে। সুতরাং প্রাথমিকভাবে পুরোপুরি আসলে সকল পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনি বলেন যে না, এটা কোনো টিউমার না বা এটা কোনো জটিল কিছু না, তারপর আপনারা চিকিৎসা দিলেন। এই চোখের সমস্যা বা রিফ্র্যাক্টিভ এরর, তাদেরও তো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাথা ব্যথা, অনেকে দেখা যাচ্ছে মাথা ব্যথা মনে করছে যে এটা ঘুম কমের জন্য বা এটা টেনশনের জন্য কিংবা এটা মাইগ্রেন, কিন্তু অনেক দিন পরে যখন গিয়ে কোনো একটা কেউ বলেন যে একটা চোখের ডাক্তারের কাছে যায়, তখন দেখা যায় না, ওনার পাওয়ার তো অনেক বেশি হয়ে গিয়েছে, অর্থাৎ আগে হলে হয়তো অত বেশি হতেও না পাওয়ারটা। এরা কি বোঝার কোনো উপায় রয়েছে যে না এই জিনিস? কারণ আমরা দেখেছি যাদের ক্ষেত্রে স্টিগম্যাটিজম রয়েছে, না অ্যাঙ্গেলের সমস্যা, তাদের তো আসলে দেখতে তেমন খুব বেশি সমস্যা হয় না। তাদের ক্ষেত্রে আসলে তারা বুঝবেন কীভাবে যে না, আপনার একজন চোখের চিকিৎসকেরও আসলে পরামর্শ নেওয়া উচিত? এমন কি কোনো উপায় রয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন আমাদের কাছে রুগী আসে, আমরা চিন্তা করি যে কোন কারণটা ফিট করতেছে এই রুগীর কাছে, যেটা তার কোনো অ্যাংজাইটি আছে কিনা, তার কোনো মাইগ্রেনের যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর ওইগুলো আছে কিনা। যখন দেখি যে অন্য কোনো কারণের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, তখন আমরা তাকে কোশ্চেন করি যে আপনার কি দেখতে সমস্যা হয়, দূরদৃষ্টি বা দূরের জিনিস দেখতে সমস্যা হয় কিনা, বা কাছের জিনিস দেখতে সমস্যা হয় কিনা।
পেশেন্ট কমপ্লেন করে যে না আমার কষ্ট হয়, দেখলে কষ্ট হয় এবং এই দূরের জিনিস দেখতে বা কাছের জিনিস দেখতে ওই সময় আমার মাথা ব্যথা হয়। এবং পেশেন্ট টিপিক্যালি আমরা যদি হিস্ট্রি নিই পেশেন্ট আমাদেরকে দিতে পারে এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এইরকম ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পেশেন্টকে অপথ্যালমোলজিস্টের কাছে পাঠাতে হবে। এটা আমাদের বা আমার নিজের অভিজ্ঞতা দেখে বুঝেছি যাদের খুব অল্প পাওয়ার হয়তো 0.5 বা 1 তারা দেখা যাচ্ছে যে দেখতে কোনো তাদের সমস্যা হয় না, দেখতে সমস্যা হয় না বলে তারা খুব একটা চোখের ডাক্তারের কাছে যায়ও না। কিন্তু আমার মনে হয় যাদের ব্যথা আপনাদের কাছে যাবে একটু যদি আমরা বলি যে অপথ্যালমোলজিস্টের কাছেও একবার রুটিনলি একবার তো সবার মানুষের জীবনে একবার যাওয়া উচিত, কারণ অনেক বড় অংশেই পাওয়া যায় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় তার খুবই কম 0.5 হয়তো, সেই জন্য তারা হয়তো দেখতে কোনোই অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই চশমাটা দিলে দেখা যাচ্ছে আর মাথা ব্যথাটা চলে গিয়েছে। সুতরাং রুটিনলিও যদি একটু সবাই আপনাদের কাছে যাবেও তাদের কাছেও যদি একটু যায়, আর আমরা তো বলেই থাকি যে স্কুলে যাওয়ার আগে অবশ্যই বাচ্চাদের 4-5 বছর অবশ্যই একবার ডাক্তারের কাছে বা চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমরা 40 পার হয়ে গেল, বিশেষ করে যারা ডায়াবেটিস তাদের তেমন হতে পারে, তাদেরও ক্ষেত্রে যদি একটু রুটিনলি চেক আপ করে আমার মনে হয় মাথা ব্যথা থেকে তারা মুক্ত থাকতে পারবেন। স্ট্রোক আপনার যেটা সাবজেক্ট সেটা একটু আসতে চাই যে স্ট্রোকের কারণে তো আসলে মাথা ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে আসলে বা মেনিনজাইটিস যেটা আমরা বলেছি যে তার একটা ইনফেকশন সেটার ক্ষেত্রে হতো এইগুলো হলে আসলে কীভাবে বুঝবেন বা কীভাবে আপনার চিকিৎসা নেন? হ্যাঁ, এটা কিছু স্ট্রোক আছে যেমন সাবআরাকনয়েড হিমোরেজ বলে, এই স্ট্রোকের ক্ষেত্রে প্রচণ্ড মাথা ব্যথা হবে এবং পেশেন্ট বলে আমার মাথা এত ব্যথা যে আমি এর আগে কখনো এরকম ফিল করিনি এবং এটা খুবই একটা ডেঞ্জারাস স্ট্রোক। আমাদেরকে যদি সাসপেক্ট করে ইমিডিয়েটলি আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে। এবং এটা মাথা ব্যথার সাথে কি তাদের অন্য আরও লক্ষণ থাকে? হ্যাঁ, লক্ষণ থাকতে পারে, আনকনশাস হয়ে যেতে পারে, পেশেন্টের ভমিটিং হতে পারে, তারপরে হচ্ছে যে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে, এগুলো। এবং এটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। এবং মেনিনজাইটিস যে মাথা ব্যথার জন্য আমাদেরকে যখনই কোনো পেশেন্ট মাথা ব্যথা নিয়ে আসে তখনই আমাদেরকে অবশ্যই জ্বরের হিস্ট্রি নিতে হবে এবং জ্বরের হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে এটা মেনিনজাইটিস কিনা, এবং আমাদেরকে পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে তার নেক পেইন আছে কিনা, ফটোফোবিয়া আছে কিনা, যদি মাথা মানে আলোতে গেলে তার সমস্যা হচ্ছে কিনা মেনিনজাইটিস, তখন আমরা সাসপেক্ট করব মেনিনজাইটিস। এবং মেনিনজাইটিস একটা ডেঞ্জারাস কন্ডিশন এবং এটা একটা পেশেন্ট যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিট করতে না পারি পরবর্তীতে বিভিন্ন তাহলে পেশেন্ট মারা যেতে পারে। সুতরাং এই ধরনের জটিল রোগের ক্ষেত্রে আপনাদের মতো বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটি আসলে শুনছিলেন, মাথা ব্যথা সবসময় যে একেবারে সাধারণ রোগ তা কিন্তু নয়, অনেক জটিলতাও হতে পারে। সুতরাং যে কোনো মাথা ব্যথা হলে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আপনারা সকলে সুস্থ থাকুন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।